আচ্ছা, আমরা যে প্রতিদিন এত ভিডিও দেখি, গান শুনি, এর পেছনে যে কি বিশাল একটা ডেটার জগৎ কাজ করছে, সেটা কি কখনো ভেবে দেখেছি? চলুন, আজ সেই রহস্যটাই একটু খোলাসা করা যাক। দেখি কোন প্রযুক্তি এই সবকিছুকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে। অনলাইনে কিছু একটা দেখতে বসেছেন আর ঠিক তখনই স্ক্রিনের মাঝখানে ওই গোল হয়ে ঘুরতে থাকা আইকনটা। কি যে বিরক্তিকর লাগে, তাই না? হঠাৎ করে ভিডিওটা থেমে গেল বা কোয়ালিটি একদম ঝাপসা হয়ে গেল, মেজাজটাই খারাপ হয়ে যায়। তো প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? আসল কারণটা হচ্ছে ভিডিও বা অডিও ফাইলগুলো অনেক বড় হয়। তাহলে এই ডেটার পাহাড়কে সামলে কিভাবে স্ট্রিমিং সার্ভিসগুলো চোখের পলকে সবকিছু আমাদের কাছে পৌঁছে দেয়? চলুন, সেই গোপন কৌশলটাই আজ জেনে নেওয়া যাক। যে কোনো মিডিয়া আমাদের কাছে পৌঁছানোর আগে তাকে তো প্রথমে তৈরি করতে হয়, তাই না? এই পুরো প্রক্রিয়ার প্রথম ধাপটাই হলো অথরিং। সহজ করে বললে, অথরিং মানে হচ্ছে একটা ডিজিটাল প্রজেক্টের জন্য যা যা দরকার, যেমন ধরুন লেখা, ছবি, অডিও, ভিডিও, এই সব কিছুকে এক জায়গায় এনে একটা প্যাকেজ তৈরি করা। বলতে পারেন এটাই হলো সেই ফাউন্ডেশন যার ওপর পুরো ডিজিটাল অভিজ্ঞতাটা দাঁড়িয়ে থাকে। তাহলে এই অথরিং টুলগুলো ব্যবহার করার সুবিধাটা কি? দেখুন, এগুলো কন্টেন্ট বানানো অনেক ফাস্ট করে দেয়। কোনো নতুন আইডিয়া মাথায় এলে সেটা নিয়েও দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা যায়। আর সবচেয়ে বড় কথা, এগুলো শুধু সব এলিমেন্টকে এক জায়গায় আনে না, বরং ব্যবহারকারীর জন্য ইন্টারঅ্যাকশনের সুযোগও তৈরি করে দেয়। অনেকটা একজন ফিল্ম ডিরেক্টরের টুল কিটের মতো, তাই না? ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে, এটা অনেকটা একটা ডিজিটাল এডিটিং স্টুডিওর মতো, যেখানে একটা শো টিভিতে দেখানোর আগে সব কাটছাট করে গুছিয়ে রেডি করা হয়। আচ্ছা, অথরিং তো হলো, কিন্তু সমস্যাটা হলো এই যে ফাইনাল প্রজেক্টটা তৈরি হলো, সেটা সাইজে একটা ডিজিটাল দৈত্যের মতো বিশাল। এত বড় ফাইল ইন্টারনেটে পাঠানো তো প্রায় অসম্ভব। আর ঠিক এখানেই আসে কম্প্রেশনের জাদু। ভিডিও কম্প্রেশনের দুটো মূল টেকনিক আছে। একটা হলো ইন্ট্রাফ্রেম, এটা অনেকটা একটা ছবির মতো, যেখানে ছবির ভেতরের অপ্রয়োজনীয় তথ্য কমানো হয়। আর দ্বিতীয়টা, যেটা আসল কাজের, সেটা হলো ইন্টারফ্রেম। এটা একটা ফ্রেমের সাথে পরের ফ্রেমের তুলনা করে শুধু যেটুকু বদলেছে সেটুকুই সেভ করে। তাহলে এটা কাজ করে কিভাবে? দেখুন, প্রথমে একটা পুরো হাই কোয়ালিটি ছবি বা কি ফ্রেম নেওয়া হয়। এর পরের ফ্রেমগুলোতে পুরো ছবিটা আবার সেভ না করে শুধু প্রথম ফ্রেমটার তুলনায় যা যা পাল্টেছে সেই পিক্সেলগুলোই রেকর্ড করা হয়। এর ফলে কি হয়? ধরুন একটা দৃশ্যে ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, শুধু একজন মানুষ কথা বলছে। সেক্ষেত্রে ওই স্থির ব্যাকগ্রাউন্ডটা বারবার সেভ না হওয়ায় ফাইলের সাইজ নাটকীয়ভাবে কমে যায়। দারুণ বুদ্ধি, তাই না? আর এই বুদ্ধির কার্যকারিতাটা দেখুন এই চার্টে। 4K ভিডিও চালাতে H.264 স্ট্যান্ডার্ডে যেখানে 32 MBPS লাগত, সেখানে তার পরের জেনারেশনের H.265 বা HEVC ব্যবহার করে লাগছে মাত্র 15 MBPS, অর্ধেকেরও কম। এটাই হলো আধুনিক কম্প্রেশনের আসল শক্তি। আর এই অবিশ্বাস্য দক্ষতার কারণেই কিন্তু আজকাল সাধারণ ইন্টারনেট স্পিডেও আমরা কোনো বাফারিং ছাড়াই 4K ভিডিও দেখতে পারি। এটা সত্যি আমাদের ডিজিটাল অভিজ্ঞতার এক নীরব নায়ক। আচ্ছা, ফাইল তো ছোট হলো, কিন্তু এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ আছে। এই যে কম্প্রেস করা ফাইল, এখানে কিন্তু অডিও আর ভিডিও দুটো আলাদা স্ট্রিম হিসেবে থাকে। এখন এই দুটোকে একদম কাটায় কাটায় মিলিয়ে প্লে করতে হবে। এটাই হলো সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশনের সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে লিপসিঙ্ক, মানে কথা বলার সময় ঠোঁটের নড়াচড়ার সাথে যেন অডিওটা একদম মিলে যায়। এটা না মিললে পুরো ব্যাপারটা একটা সস্তা ডাবিং করা সিনেমার মতো লাগে, আর দেখার সব মজাই নষ্ট হয়ে যায়। আমাদের মস্তিষ্ক কিন্তু এই অডিও ভিডিওর গরমিলের ব্যাপারে সাংঘাতিক সংবেদনশীল। এই গ্রাফটা দেখুন, মাঝখানে যে নিচু জায়গাটা, ওটাই হলো সুইট স্পট, যেখানে অডিও আর ভিডিও একদম পারফেক্টলি সিঙ্কড মনে হয়। এর থেকে একটু এদিক ওদিক হলেই আমাদের ব্রেন কিন্তু ঠিক ধরে ফেলে যে কিছু একটা গড়বড় আছে। কতটা এদিক ওদিক? মাত্র +-80 মিলিসেকেন্ড, মানে চোখের পলক ফেলার চেয়েও অনেক কম সময়। এইটুকু সময়ের মধ্যেই অডিও আর ভিডিওকে মেলাতে হয়। ভাবা যায় কতটা সূক্ষ্ম একটা হিসেব। তো এই অসম্ভবকে সম্ভব করা হয় কিভাবে? সিস্টেমগুলো প্রথমে অডিও আর ভিডিওকে এনকোড করে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলে। এরপর প্রত্যেকটা প্যাকেটে একটা করে টাইম স্ট্যাম্প বা সময়ের ছাপ লাগিয়ে দেওয়া হয়। তারপর এই টাইম স্ট্যাম্প দেখেই প্লেয়ারটা ঠিক করে ফেলে কোনটা কখন চলবে, ফলে দুটো স্ট্রিম একদম নিখুঁতভাবে মিলে যায়। পুরো ব্যাপারটা আসলে পর্দার আড়ালে ডেটার এক অদৃশ্য জটিল নাচ, যা প্রতি মিলিসেকেন্ডে সময় মিলিয়ে চলে, আর এর ফলেই আমরা একটা মসৃণ অভিজ্ঞতা পাই। তাহলে আমরা কি দেখলাম? আধুনিক মিডিয়ার পেছনের 3টি মূল স্তম্ভ হল: 1. অথরিং, যেখানে সব কাঁচামাল এক জায়গায় আনা হয়। 2. কম্প্রেশন, যা বিশাল ফাইলকে ছোট করে পাঠাতে সাহায্য করে।
আর 3 সিঙ্ক্রোনাইজেশন, যা নিশ্চিত করে যে সব অংশ একদম সঠিক সময়ে প্লে হচ্ছে। আর এই শক্তিশালী প্রযুক্তিগত ভিত্তি কিন্তু এখন আমাদের আরও অবাক করা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ইমার্সিভ মিডিয়া বা ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটির মূল শক্তিটা কি? এক কথায় বলতে গেলে এটি মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যেন ভার্চুয়াল জগতের দৃশ্যকেই বাস্তব মনে হয়। এটা একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করে যা আমাদের বাস্তবতার অনুভূতিকে চ্যালেঞ্জ করে। এর প্রয়োগগুলো কিন্তু দারুণ। যেমন ধরুন ক্লাসরুমে ছাত্রছাত্রীরা এখন কোনো ঝুঁকি ছাড়াই যে কোনো কিছু হাতে কলমে শিখতে পারছে। গবেষণায় দেখা গেছে এতে শেখার গতি প্রায় 4 গুণ বেড়ে যেতে পারে। পাবলিক স্পিকিংয়ের মতো দক্ষতা ঝালিয়ে নেওয়ার জন্য এর ব্যবহার হচ্ছে। শুধু পড়াশোনা নয়, জিমেও কিন্তু ভিআর চলে এসছে। এখন ঘরে বসেই বক্সিং বা হিট এর মতো এক্সারসাইজ করা যাচ্ছে। ফিট এক্সআর এর মতো অ্যাপগুলো তো বাড়ির ওয়ার্কআউটকে একটা গেমের মতো মজাদার করে তুলেছে। এমনকি ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সাথেও ব্যায়াম করা সম্ভব। এমনকি অফিসের জগতেও ভিআর তার জায়গা করে নিচ্ছে। অনেক কোম্পানি এখন গ্র্যাজুয়েট নিয়োগ বা অ্যাসেসমেন্টের জন্য ভিআর ব্যবহার করছে। এতে বিভিন্ন জায়গা থেকে আসা প্রার্থীদের এক জায়গায় আনার খরচও বাঁচে, আবার প্রযুক্তি সচেতন ভালো ক্যান্ডিডেটও আকর্ষণ করা যায়। তাহলে পরের বার যখন একটা 4K মুভি ডাউনলোড হওয়ার অপেক্ষা না করেই সাথে সাথে চলতে শুরু করবে, তখন একবার ভাববেন এই যে লুকানো প্রযুক্তি, অথরিং, কম্প্রেশন আর সিঙ্ক্রোনাইজেশন, যা এই মুহূর্তটাকে সম্ভব করল, সেটা ভবিষ্যতে আর কোন কোন অসম্ভব অভিজ্ঞতাকে আমাদের জন্য বাস্তব করে তুলবে। সম্ভাবনাটা কিন্তু অসীম।